স্টার্ট করি তাহলে। জি স্যার। আসসালামু আলাইকুম, আমি ডক্টর জাহিদুল আলম খান সৈকত। আমি আজকে ডিসকাশন করব হার্ট ফেলিয়ার নিয়ে। আমার ভয়েস এবং আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আজকে আমাদের আলোচনার মেইন বিষয় হার্ট ফেলিয়ার। তো আমরা কি কি ব্যাপারে ডিসকাশন করব সেটা হলো, ফার্স্ট আমরা একটু ডেফিনিশনটা নিয়ে আলোচনা করব, দেন ক্লাসিফিকেশন and mechanism and investigation of this heart failure, কিভাবে আমরা ডায়াগনোসিস করব, দেন আমার মেইন কনসার্ন থাকবে ম্যানেজমেন্ট নিয়ে। তারপর যদি প্রয়োজন হয় তাহলে আমরা কিছু কোশ্চেন এটা নিয়ে ডিসকাশন করব। এখন আসি, হার্ট ফেলিয়ার কি? হার্ট ফেলিয়ার মিনস এমন একটা জিনিস যেটা হার্ট তার নর্মাল ফাংশন করতে পারতেছে, হার্ট ফেল টু ডু ইটস অ্যাক্টিভিটি। লাইক হার্টের কাজটা কি? হার্টের যদি আমরা বলি দুইটা কাজ, যদি আমরা কার্ডিয়াক সাইকেল ভাগ করে দেখি, একটা হলো ডায়াস্টল, যেটা এটা রিল্যাক্স হবে, আর সেকেন্ড হলো কন্ট্রাকশন করবে, সিস্টল। তো এই দুইটা কাজ যদি এটা না করতে পারে তাহলে বলতে হবে যে আমাদের এটা হার্টটা আমাদের ফেল করছে, ও ওর কাজ করতে পারতেছে। সো এখন দুইভাবে আমাদের এইভাবে হার্ট ফেলিয়ার হইতে পারে, কন্ট্রাকশন না করলেও, এবং হার্টটা যদি পুরোপুরি রিল্যাক্স না হয়, মানে পুরোপুরি কমপ্লিট ডাইলেটেশন না হয়, তাহলেও হার্ট ফেলিয়ার হইতে পারে। এটা আমি এক্সপ্লেন করবো একটু পরে। সো এটা যেই বললাম যে দুইটা ফাংশনের জন্য, এইটাকে আমরা যদি এর কাজটা দেখি কিভাবে হার্টটা এই কাজটা করতেছে, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে সিমটম তৈরি হচ্ছে, কিভাবে আমাদের এই হার্ট ফেলিওরের ম্যানেজমেন্ট কিভাবে হবে, এবং হার্ট ফেলিওরের কমপ্লিকেশন কি কি হবে। এটা দিয়ে বোঝা যাবে যদি মেকানিজমটা আমরা চিন্তা করি। ফার্স্ট যে হার্ট ফেলিওরের যে মেকানিজমটা আছে সেটা হলো আমাদের ডায়াস্টোলিক, যেটা আমি যদি ধরি, হার্ট আমার রিল্যাক্সেশন করতে পারতেছে না ঠিক মতো। কিরকম হতে পারে? কিছু কিছু কন্ডিশন আছে, লাইক কনস্ট্রিকটিভ কার্ডাইটিস and restrictive pericarditis and also cardiac tamponade. In this condition, যদি আমাদের হার্টটা ঠিকমতো রিল্যাক্স না হতে পারে তাহলে আমাদের ব্লাডগুলো জমা হবে না, হার্টটা ঠিকমতো কন্ট্রাকশন করতে পারবে না। সো এটা একটা কারণ হতে পারে। আর দুই নম্বর কারণ হতে পারে, হার্টটা যদি ঠিকমতো কন্ট্রাকশন না করতে পারে, যেটা আমরা ইউজুয়ালি সবসময় ভাবি যে হার্টটা হয়তো কন্ট্রাকশন করতে পারতেছে না তাই আমাদের হার্টটা ফেলিয়ার হয়ে যাচ্ছে। এই কন্ট্রাকশনটা যদি ঠিকমতো না করতে পারে ডিউরিং সিস্টল, তাহলেও আমাদের এটা হার্ট ফেলিয়ার বলবো আমরা। সো এই এই দুইভাবেই আমরা যখন হার্ট ফেলিয়ারটাকে ভাগ করব, এই ছবিটাতে আমি আসতেছি একটু পরে, আমরা দুই ভাগেই ভাগ করতে পারি। সেটা হলো আমাদের হার্ট ফেলিয়ারটাকে মেইনলি আমরা যেটা এমআরসিপি কে প্রায়োরিটি দিয়ে আমরা এখন পড়তেছি, সো আমরা দুই ভাগে ভাগ করব। সেটা হলো এক নাম্বার হার্ট ফেলিয়ার উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, হার্ট ফেলিয়ার উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন। যেটা আমি বললাম রিডিউস ইজেকশন ফ্র্যাকশন, এজ আই ডিসক্রাইবড সিস্টল ভেন্ট্রিকুলার ডিসফাংশন। সিস্টল হতে পারতেছে না, তাই আমাদের তার কাজটা করতে পারতেছে না। সো তার স্ট্রোক, আমার ইজেকশন ফ্র্যাকশন কমে যাচ্ছে, যেটা আমাদের স্ট্রোক ভলিউম অ্যান্ড কার্ডিয়াক আউটপুট কে বন্ধ করে দিচ্ছে। সিস্টোলিক ফেলিওর, যেটা আমরা বলবো উইক পাম্প। অ্যানাদার ক্লাসিফিকেশন ইজ প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন। এই দুটো জিনিস একটু ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে। সেটা হলো ডায়াস্টোলিক ভেন্ট্রিকুলার ডিসফাংশন, অ্যাজ আই ডিসক্রাইব, যেটা ডায়াস্টোল হতে পারতেছে না। এটাকে আমরা বলতেছি ইজেকশন ফ্র্যাকশন, এটার প্রিজার্ভ করবে। এবং ইজেকশন ফ্র্যাকশন যদি আমরা ইকোকার্ডিওগ্রাম করে দেখি তাহলে এটা মোর দেন 50% পর্যন্ত আসতে পারে। সো এটাকে আমরা ডায়াস্টোলিক ফেলিওর, বা আমাদের হার্টটা স্টিফ হয়ে যাচ্ছে যে কোনো কারণেই হোক, যেটা আমি একটু আগে বলছি কারণগুলো। এই দুইটা কারণ ছাড়াও আরো এই হার্ট ফেলিওরটাকে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা যায়। একটা কমন ক্লাসিফিকেশন আছে, সেটা হলো নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন ক্লাসিফিকেশন, এবং এটা থেকে কোশ্চেন আসতে পারে। সেটা হলো কি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। ক্লাস 1 আর ক্লাস 4 খুবই ইজি যদি আমরা ওইভাবে মনে রাখতে চাই পরীক্ষার জন্য। ক্লাস 1 যার কোনো সিমটম নেই। ক্লাস 4 যেটা সিমটম অ্যাট রেস্ট, সিভিয়ার সিমটম থাকবে, এবং সবসময় এই সিমটমটা প্রিজার্ভ করবে। আমাদের পেশেন্ট হাঁটতে পারবে না, পেশেন্ট নর্মাল তো ডেলি অ্যাক্টিভিটি করতে পারবে না।
সো ক্লাস 1 অ্যান্ড ক্লাস 4 হয়ে গেল। এই দুইটা আমাদের সবসময় আমরা পারবো। যেটা আমাদের কনফিউশন হবে পরীক্ষার সময় সেটা হলো ক্লাস 2 অ্যান্ড ক্লাস 3। দুটাতেই সিমটমস থাকবে, বাট অ্যাট রেস্টে থাকবে না। সিমটম 2, যে ও ওর ডেইলি যে অ্যাক্টিভিটিগুলো আছে, অর্ডিনারি অ্যাক্টিভিটি, ওকে ফ্যাটিক করে তুলবে। মিনস আমার যে ডেইলি অ্যাক্টিভিটিগুলো আছে, যেমন আমার সিঁড়িতে ওঠা, কিছুটা দূর হেঁটে চলে যাওয়া, বাজারে যাওয়া, এই কাজটুকু করতেও আমাদের ফ্যাটিক তৈরি হয়ে যাবে। এবং ক্লাস 3 বুঝেই যাচ্ছে, তার থেকেও বেশি খারাপ, সেটা হলো ও এই নর্মাল যে কাজগুলো, ডেইলি অ্যাক্টিভিটিস, তাও করতে পারবে না। কিন্তু ক্লাস 4-এর সাথে ডিফারেন্স হলো, ও রেস্ট নিলে ওর সিমটমটা ইমপ্রুভ হবে, ক্লাস 4-এ রেস্ট নিলেও সিমটমটা ইমপ্রুভ হবে না। এইটা একটা ক্লাসিফিকেশন গেল। এটা এখান থেকে কোশ্চেন আসতে পারে নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন ক্লাসিফিকেশন থেকে। আরো দুটো ক্লাসিফিকেশন আমরা এটা আমাদের বোঝার জন্য, আমাদের ট্রিটমেন্টের জন্য এবং সিমটম বোঝার জন্য এই ক্লাসিফিকেশনগুলো আমাদের করা, যেটা হলো আমরা ভাগ করতে পারি রাইট অ্যান্ড লেফট হার্ট ফেল। খুব ইম্পর্টেন্ট। কিভাবে আমরা যদি রাইট অ্যান্ড লেফট হার্ট ফেলিওর ভাবি, যেটা হলো আমার, যদি আমার এই যে রাইট সাইড অফ হার্ট ফেলিওর হয় সেটা হবে রাইট হার্ট ফেলিওর, লেফট সাইড হার্ট ফেলিওর হলে হবে লেফট হার্ট ফেল। রাইট হার্ট ফেলিওর কি? রাইট সাইড অফ ভেন্ট্রিকল যদি ডায়ালেট অর কন্ট্রাক্ট না করতে পারে, তাহলে এইখানে ব্লাডটা জমা হবে, যেটা ব্যাকফ্লো করে আমাদের রাইট অ্যাট্রিয়ামে যাবে, এবং ইন দ্য মিন টাইম এটা আমাদের সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভা যেটা আছে সেটার মধ্যে গিয়ে আমাদের ব্লাড ব্যাকলগ হবে, যার ফলে আমাদের ব্লাড প্রেশারটা এই জায়গায় বেড়ে যাবে। এবং আমরা যেটা আমরা সবসময় পড়ে থাকি সেটা হলো আমাদের জেভিপি রেইজ করবে। যেটা সুপিরিয়র ভেনা কাভাতে যদি ব্লাড প্রেশারটা বেড়ে যায় তাহলে জেভিপি রেইজ, যদি ইনফিরিয়র ভেনা কাভাতে বেড়ে যায় তাহলে হবে যেটা আমাদের ইডিমা হতে পারে, যেটা আমাদের পেরাল ইডিমা হয়, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের লিভার টেন্ডার হ্যাপাটোমেগালি হতে পারে। এটা হলো আমাদের রাইট হার্ট ফেলিয়ার। সেম যদি আমি যে লেফট হার্ট ফেলিয়ার, সেম লেফট ভেন্ট্রিকল তার কাজ করতে পারতেছে না, লেফট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে পারতেছে না ও ডাইলেট করতে পারতেছে না, যে কারণে হোক ব্লাডটা তার তার কাজ সে করতে পারতেছে। সো ব্যাকলগ হচ্ছে, ব্যাকলগ হওয়ার ফলে লেফট অ্যাট্রিয়ামে ব্লাডটা জমা হচ্ছে, যেটা আমার লেফট যে পালমোনারি ভেইনে জমা হচ্ছে, যেটা ইনডাইরেক্টলি আমার লাংসে এই ব্লাডটা থাকতেছে। সো আমরা জানি যদি কোনো একটা জায়গায় ব্লাডটা স্ট্যাসিস হয়, জমা হয়, সেখানে কয়েকটা প্রবলেম হতে পারে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হলো সেটা ওইখানকার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায়। কেন আমি এটা বলতেছি, এটা আমি একটু পরে আবার এটা আমার ডিসকাশনে লাগবে, তাই আমি একটু একটু ফিজিওলজির দিকে যাচ্ছি। হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা যখন বেড়ে যাচ্ছে, তখন আমার এই যে যে স্ট্যাগনেন্ট যে ব্লাডটা ছিল, ওর পানিটা আমার লাংসে চলে আসতেছে। এর জন্য আমরা বলি যে মাঝে মাঝে আমাদের অ্যাকিউট ফ্লাশ পালমোনারি ইডিমা হতে পারে, যেটা খুব একটা সিভিয়ার সিমটম, ট্রিটমেন্ট না করলে পেশেন্ট ক্যান বি কোলাপস অর ডাই। সো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। সেকেন্ড হলো, এইটার কারণে আমাদের যখন এই হচ্ছে পালমোনারি হাইপারটেনশন তৈরি হচ্ছে, কারণ যেহেতু আমাদের এখানে ব্লাডটা জমা হচ্ছে, এই জায়গাতে আমাদের ব্লাডের ওর কাজটা করতে পারতেছে না, মানে রাইট সাইড থেকে ব্লাডটা যেতে পারতেছে না, কারণ অলরেডি ব্লাড ইজ দেয়ার। সো আমার ওইখানে ব্লাডটা যে জমা হয়ে যাচ্ছে লাংসের ভিতর, তো এইখানে আমার পালমোনারি হাইপারটেনশন হচ্ছে, যেটা ইনডাইরেক্টলি আমার আবার রাইট হার্ট ফেলিয়ারের দিকে চলে যাচ্ছে, কারণ রাইট হার্ট ফেলিয়ারের তার কাজ করতে হচ্ছে এগেনস্ট এ ভেরি স্ট্রং প্রেশার। দেন এটা আমার রাইট হাইপারটেনশন হচ্ছে। এগুলো খুব বেসিক, এগুলো আমরা আপনারা সবাই এগুলা মেডিসিনে পড়ছেন ফাইনাল প্রফে। আমি এগুলো কেন ডিসকাশন করতেছি, এটা জাস্ট একটু রিক্যাপ করে নিচ্ছি, কারণ আজকে আমাদের যেটা হার্ট ফেলিয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা বলছে আমাদের ম্যানেজমেন্ট। সো ডাইরেক্ট ম্যানেজমেন্টে যাওয়ার আগে আমার একটু মেকানিজমটা একটু যদি বুঝে নিই, তাহলে আমি আমার সিমটমগুলো বুঝতে পারবো, দেন আমি তার ট্রিটমেন্টগুলো করতে পারবো। এটা আমার এমআরসিপি তো 1-এও হেল্প করবে, এমআরসিপি পার্ট 2-তেও হেল্প করবে, ইন জেনারেল আমাদের প্র্যাকটিসেও খুব হেল্প করবে, যদি আমরা প্র্যাকটিস আর লেখাপড়া মানে আমাদের পড়ার প্রিপারেশনটাকে কোরিলেট করতে পারি। সেম আমি বলে ফেললাম ক্লাসিফিকেশন আরেকটা আছে, এটা কম্পেনসেটেড ক্লাসিফিকেশন অ্যান্ড ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর, এভাবে আমরা এটা ক্লাসিফিকেশন করতে পারি। একই জিনিস, জাস্ট আমরা বিভিন্নভাবে এটাকে ডিফারেন্ট ক্লাসিফিকেশন করতেছি। সো কম্পেনসেটেড যে হার্ট ফেলিওরটা আছে, সেটাকে আমার বডি এখনো কম্পেনসেট করতে পারতেছে। হার্ট ফেলিওর হয়েছে ঠিকই, কিন্তু ওইটা এখনো যেটা আমার বডি অ্যাডজাস্ট করতে পারতেছে।
বাট ডিকম্পেনসেটেড তখনই হয় যখন আমার বডি আর অ্যাডজাস্ট করতে পারতেছে না ওই হার্ট ফেলিওরের সাথে, বডি সিমটম ডেভেলপ করতেছে, এবং ইন ইন দিস কেস আমাদের ইজেকশন ফ্র্যাকশন অনেকটাই কমে আসে, যার ফলে আমাদের সিমটম গুলো তৈরি হচ্ছে। এগুলো হলো ক্লাসিফিকেশন। জাস্ট তো আমি একটা কোশ্চেনের স্যাম্পল, জাস্ট একটা কোশ্চেনের স্যাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাহলে আমরা বুঝতে পারবো যে ক্লাসিফিকেশন থেকে যদি আসে তাহলে কি টাইপের কোশ্চেন আসতে পারে। এটা হলো একটা কোশ্চেন অ্যাবাউট এনএইচওআই NYHA classification. A patient with no heart failure has slight limitation of physical activity. Okay, she is comfortable at rest, so comfortable at rest on point, but ordinary activities such as walking to the local shop and results in fatigue. Shops results in fatigue. That's the most important point. Palpitation or dyspnea. দেন তার মানে এখানে তার সিমটম তৈরি হচ্ছে এইটুকুর জন্য। হোয়াট নিউয়ার্ক অ্যাসোসিয়েশন ক্লাস বেস্ট ডিসক্রাইব দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। এক্ষেত্রে কি হবে, এটা আমি শিওর ক্লাস 0 or 1 or 4 হচ্ছে না, বিকজ যেহেতু বলতেছে এট কমফোর্টেবল এট রেস্ট, তাহলে 4 হচ্ছে না, এবং ক্লাস 1-এ হচ্ছে না যেহেতু, কারণ হলো আপনার এটা অর্ডিনারি ওয়ার্ক করতে গিয়ে তাকে ফ্যাটিক, প্যালপিটেশনের, ডিজনিয়াতে সিমটম তৈরি করতেছে। সো এটা যাই হোক, এটা আমি যেটা বললাম ক্লাস 2 আর 3-এর মধ্যে একটা হবে, যেহেতু সে অর্ডিনারি অ্যাক্টিভিটি করতে পারতেছে এবং তারপরে তার সিমটমটা তৈরি হচ্ছে, তাই আমার অ্যান্সার হবে হলো ইয়েস, ক্লাস 2, নট 3, সরি, ক্লাস 2। এগেন ক্লাস 2, NYHA ক্লাসিফিকেশন ক্লাস 2। সো এইটা আমাদের এইভাবে করে একদম খুব বেসিক একটা নলেজ পড়ার মাঝখান থেকে একটা কোশ্চেন চলে আসতে পারে। সো এই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। এখন আসে আমার ক্লাসিফিকেশন, সরি, ডায়াগনোসিস। ডায়াগনোসিস আমরা কিভাবে করব? আমরা তো যখনই সিমটম নিয়ে আসবে একটা পেশেন্টের, যা যা বললাম, আপনার জেভিপি রেজ করা, ইডিমা করা, ফ্যাটিক হওয়া, প্যালপিটেশন হওয়া, ব্রেথলেস হওয়া, শ্বাসকষ্ট হবে যেহেতু লাংসে পানি জমতেছে, এই সিমটম নিয়ে যখন আসবে এবং আমরা সাসপেক্ট করবো একটা পেশেন্টের হার্ট ফেলিওর, সো আমাদের এটা একটু অ্যাওয়ার হইতে হবে, কারণ এটা একটা সিরিয়াস কন্ডিশন, এবং এটা যদি ইমিডিয়েটলি আমরা ট্রিট না করি, কন্ডিশন ক্যান খারাপ, অ্যান্ড কম্পেনসেটেড হার্ট ফেলিওর ক্যান বি ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর। সো আমরা আমরা যে বাংলাদেশে যেটা করি, এটা তো আমরা আমরা বাংলাদেশ হসপিটাল বা আমরা চেম্বার বেস যে ম্যানেজমেন্ট করি, এটার সাথে আমাদের NHS এর যেটা আমাদের নাইস গাইডলাইন, যেটা আমরা MRCP-র জন্য ইউজ করতেছি, এটা একটু ডিফারেন্ট। সো ওইখানে আমাদের সবকিছুই দেখতে হবে যে কেন আমরা এটা ইউজ করতেছি। সো ডায়াগনোসিস ওরা কি বলছে, যে একটা পেশেন্ট যদি এরকম সিমটম নিয়ে আসেন, তাহলে আমার তার ডায়াগনোসিস করতে গেলে আমাদের সব রকম টেস্ট করতে হবে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট টেস্ট হলো আমাদের ইকোকার্ডিওগ্রাম করে দেখতে হবে। দুইটা টেস্ট নিয়ে আমরা আলোচনা করব, মেনলি আমাদের পরীক্ষা রিলেটেড, তাই আমরা এই দুইটা টেস্ট নিয়ে মেনলি আলোচনা করব। সেটা হলো ইকো, আর 2 নম্বর হলো BNP। এই দুইটা দিয়ে আমরা হার্ট ফেলিওর ট্রিটমেন্ট করি। সো একটা পেশেন্ট আমরা কখন করবো ইকো আর কখন BNP করব, সেটাই আমাদের কাছে, কারণ পরীক্ষাতে আমাদের এমন একটা কন্ডিশন দিয়ে দিবে, দিয়ে বলবে আমরা কোনটা করব, নেক্সট স্টেপ, ইনিশিয়াল স্টেপ অর নেক্সট স্টেপ, আমরা কোনটা করব, তখন আমাদের এইটা আমাদের বোঝা লাগে। সো পেশেন্ট উইথ দুইটা গ্রুপ আমরা ভাগ করব। একটা হলো পেশেন্টের রিসেন্টলি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আছে কিনা, আর রিসেন্টলি যার নাই। MI হলে একরকম ট্রিটমেন্ট হবে, ইনভেস্টিগেশন হবে, MI না হলে একরকম ইনভেস্টিগেশন। সো একটা পেশেন্ট আসলো আমার কাছে, তার রিসেন্টলি MI ছিল, তাহলে আমরা তার সাথে সাথে ইকোকার্ডিওগ্রাম করব। সাথে সাথে ইকোকার্ডিওগ্রাম করা মানে আর্জেন্ট বেসিস। আর্জেন্ট বেসিস নাইস অর NHS এর আর্জেন্ট বলে হলো আপনাকে যখন এটা আমরা 2 সপ্তাহের মধ্যে করতে পারি। একটা হলো ইমার্জেন্সি, অ্যাকিউটলি, যেটা আপনার সেম ডে, একটা আমরা আজকের দিনে, আর আর্জেন্টলি ওরা যেটা বলে সেটা হলো 2 সপ্তাহের মধ্যে আপনার যে কোনো টেস্ট যদি বলে আর্জেন্টলি করতে হবে, এটা উইদিন 2 উইকস। মিনস আপনার 4 দিন, 5 দিন ও 7 দিন, 10 দিনও হইতে পারে, বাট নট মোর দেন 2 উইকস আমাকে টেস্টটা করতেই হবে। সো পেশেন্ট যদি একটা MI এর পেশেন্ট আসে, তাহলে আমরা ফার্স্ট যে টেস্টটা করবো সেটা হলো আমরা ইকোকার্ডিওগ্রাম করবো 2 সপ্তাহ পর। এখন যদি একটা পেশেন্ট MI এর পেশেন্ট না, পেশেন্ট আমার হার্ট ফেলিওরের সিমটম নিয়ে আসছে, বাট পেশেন্টের কোনো হিস্ট্রি ছিল না MI এর, অন্যান্য কারণে হইতে পারে, হাইপারটেনশনের কারণে হতে পারে, পালমোনারি হাইপারটেনশনের কারণে হতে পারে, অনেকগুলো কারণের এই আমার ধরেন একটা ভদ্রলোকের হার্ট ফেলিওর ডেভেলপ করছে, সিমটম আছে বাট কোনো MI এর হিস্ট্রি নেই।
তাহলে আমরা তাকে সাথে সাথে ইকো করতে পারবো না উইদিন 2 উইকস। তখন আমার যেতে হবে বিএনপি কোড। সো কোশ্চেনের মধ্যে আপনার অপশন থাকবে আইদার ইকোকার্ডিওগ্রাম অর বিএনপি উইদিন 2 উইকস, 6 উইকস অর 2 মান্থস, এভাবে করে কনফিউজ করবে। সো তখন যদি আমার এমআই এর হিস্ট্রি না থাকে তাহলে আমরা সরাসরি করতে যাব না, ফার্স্ট আমাদের বিএনপি করতে হবে। বিএনপি লেভেল দেখার পরে তারপর আমরা ওইটাকে নিয়ে আমরা ইকোকার্ডিওগ্রামে যাব। বিএনপি লেভেল এখন আমরা স্ট্যান্ডার্ড হলো 400, 100 to 400 অ্যান্ড লেস দেন 100। যেটা আমাদের মনে রাখার দরকার নাই সেটা হলো লেস দেন 100 কোনো কিছু নেই, পেশেন্টের হার্ট ফেলিওর হওয়ার চান্স নিয়ার টু জিরো। সো যখন একটা বিএনপি করবো এবং 100 নিচে থাকবে, সো আমাদের তার কোনো হার্ট ফেলিওরের সম্ভাবনা নেই। সো এখন আমাদের যেটা মেন জানা দরকার পরীক্ষার জন্য এবং পাশ করা দরকার অ্যান্সার করার জন্য, এই দুইটা আমাদের মেন কনসার্ন। সেটা হলো হাই যদি থাকে, মোর দেন 400 থাকে, তাহলে আমরা ভাববো যে ওর এমআই এর মতো করে ট্রিটমেন্ট করব, ইনভেস্টিগেশন করব, ওর ইকোকার্ডিওগ্রাম উইদিন 2 উইকস করব। এখন আরেকটা কথা হলো, যদি এখন ইন বিটুইন দিস লেভেল 100 and 400 এর মধ্যে যদি থাকে, তাহলে আমরা ওকে আর্জেন্টলি করব না, বাট আমরা ওকে ইকোকার্ডিওগ্রাম করবো, রুটিন ইকোকার্ডিওগ্রাম, যেটা উইদিন 6 উইকস। সো এটাকে বলে রুটিন টেস্ট, যেটা হলো 6 উইকস এর মধ্যে করা হয়। ওই মানে যেটা ওরা আসলে এই ব্যাপারটা হলো এর জন্য, কারণ ওরা কোনো টেস্ট আসলেই সাথে সাথে, আমরা যেমন বাংলাদেশে আসলে একটা পেশেন্ট চেম্বারে, আমি সাথে সাথে ইকোকার্ডিওগ্রাম করে দিলাম, ও পরের দিন গিয়ে ইকোকার্ডিওগ্রামের রিপোর্ট নিয়ে আমার কাছে চলে আসতে পারে, এরকম আসলে মানে এনএইচএস এ হয় না। সো এর জন্য এই 2 সপ্তাহ 6 সপ্তাহ এত কেরিকাচাল ওরা তৈরি করছে, এবং আমাদের এগুলো পড়তে হচ্ছে কারণ আমাদের পরীক্ষায় পাশ করতে হবে এবং ওদের পরীক্ষায় পাশ করতে হবে। সো দ্যাটস হোয়াই এই এত, যেটা আমার মনে হলো যে একটু প্রবলেম হতে পারে। সো সেটার জন্য আমি এই দুইটা জিনিস একটু ইম্পর্টেন্ট। সেটা হলো আমরা ইকোকার্ডিওগ্রাম উইদিন 2 উইকস কখন করব, আর কাদেরকে আমরা 6 উইকস করবো, আর কাদেরকে আগে ইকো করব, কাকে আগে বিএনপি করবো। এটা একটু প্যাচালো জিনিস, তাই আমি একটু সময় নিই। এখন আসি আরেকটা জিনিস, যেটা আমাদের এক্সরে, এক্সরে একটু জেনে রাখি, এটা আমাদের এখন লাগবে না, পার্ট 2 তে লাগে। তো ওই যে একই সেমই জিনিস। সো এটার জন্য আমি একটু হার্ট ফেলিওর যে এক্সরেটা আমরা করতে হয়, এছাড়াও আমরা সিবিসি, ইলেকট্রোলাইট, আরবিএস, এগুলো সবই করি, ইসিজি, ইলেকট্রো, এগুলো সব টেস্টই করা হয়, সেরাম ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইলেকট্রোলাইট। বাট যেটা মানে এই কয়েকটা জিনিস যেটা আমরা পরীক্ষা কেন্দ্রিক, আমি এর জন্য ডিসকাশন করতেছি, সেটা হলো আমরা ইনভেস্টিগেশন করে দেখবো যে আমাদের লাংসে কি কি আছে। কয়েকটা জিনিস একটু মেনলি আমি বলে দিই, এগুলো সবই আমাদের ছোটবেলায় এমবিবিএস এর সময় মুখস্থ করা আছে, যেটা আমি একটু মেনলি জানাই দিচ্ছি, যেটা আমি একটু আগে এক্সপ্লেনেশনে বলেছিলাম, যে আমার ওয়াটারটা ব্যাকলগ হচ্ছে, অ্যাট্রিয়াম হচ্ছে, অ্যাট্রিয়াম থেকে পালমোনারি ভেইন এবং লাংসে ওয়াটার ব্লাডটা জমা থাকতেছে, তাই ওইখান থেকে আমার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে সব পানিগুলা বের হয়ে যাচ্ছে। এই বের হওয়ার জন্যই যে সিমটমটা তৈরি হচ্ছে, সেটা আমাদের লাংসে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে জমা হচ্ছে, তাই আমার সিমটমটা তৈরি হচ্ছে। এর মধ্যে একটা কি আছে, যেটা লাংসের যে যে আমাদের প্যারাইটাল যে প্লুরাটা আছে, যে যে জায়গায় ইনভেজিনেট করতেছে লাংসের ভিতর, ওই এই যে গ্যাপগুলো আছে লেয়ারের ভিতর ভিতর পানি তৈরি হচ্ছে। এর জন্য আমরা এই প্লুরাল ইফিউশন দেখতে পাবো ইন বিটুইন দিস এরিয়া, ইন বিটুইন দিস এরিয়া, ঠিক আছে, এই প্লুরাল ইফিউশন দেখা যাবে। আরেকটা দেখা যাবে কার্লিস বি লাইন, যেটা এরকম পেরিফেরাল যে প্লুরা গুলো আছে ইন বিটুইন এই ভিসেরাল প্লুরা, এই ওয়াটারটা জমা হতে থাকে। তো এইখানে আমরা যেটা কার্লিস বি লাইন, এটা পেরিফেরিতে পাওয়া যায়, এটা পাওয়া যাবে। আরেকটা পাওয়া যাবে হলো আমার হার্টের সাইজটা বড় হয়ে যাবে, কার্ডিওমেগালি, যেহেতু হার্টটা তার কাজের থেকে বেশি করছে, যেমন হাইপারটেনশন, রাইট হার্ট ও লেফট হার্ট, আর পালমোনারি হাইপারটেনশনের ক্ষেত্রে সে এক টাইমে অনেক প্রেশার এগেনস্টে কাজ করতেছে, সো মায়োকার্ডিয়াল হাইপারট্রফি হচ্ছে হচ্ছে এক সময় গিয়ে সে আর কাজ করতে পারতেছে না, তখনই আমার হার্ট ফেলিয়ারটি ডেভেলপ করতেছে। সো আমরা কার্ডিওমেগালি পেতে পারি। একটা হতে পারে কার্ডিয়াক টেম্পোনেটের কারণে হতে পারে। একটা জিনিস আমরা সবসময় পাই, সেটা হলো আমাদের আপার লব ডাইভারশন। এটা কি জিনিস আপার লব ডাইভারশন? এটা হলো ইনক্রিজ ব্লাড ফ্লো টু দ্য সুপিরিয়র পার্ট অফ দ্য লাং। সুপিরিয়র পার্টে আমাদের ব্লাড ফ্লোটা সুপিরিয়র পার্টে বেড়ে যাবে ইনফিরিয়র পার্টের কারণে, কারণ গ্র্যাভিটির কারণে সব পানিটা নিচের দিকে থাকে, গ্র্যাভিটির কারণে। সো নিচের দিকে থাকার কারণে আমাদের পানিটা যখন নিচে চলে আসে, তখন উপরে এই ব্লাড ফ্লোটা বেড়ে যায়, কারণ ওইখানে তো ওই পরিমাণ ওয়াটার নাই, পানি নাই। সো এর জন্য আমাদের এই প্লুরাল ইফিউশন, পালমোনারি ইডিমাটা ওই পরিমাণে কম থাকে। সো দ্যাটস ওয়াই ওইখানে আমাদের ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়, এটাকে বলে আমাদের এফালাইজেশন অফ দ্য ভেসেলস, এই কারণেই হচ্ছে।
যাক, এটা এক্সরেটা জাস্ট আমি একটু জাস্ট এক্সপ্লেন করলাম, এক্সরে থেকেও মেন মেটেরিয়াল আমাদের জানার জন্য। বাট আমাদের মেন যেখানে এখানে কোশ্চেন আসতে পারে সেটা হলো এই ডায়াগনোসিসের এইখান থেকে, এই প্রবলেম থেকে। যাক, এখন সবচেয়ে যেটা মেন ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো আমরা পালমোনারি ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টটা নিয়ে আলোচনা করব। ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এতক্ষণ আমি যা যা ডিসকাশন করলাম, এইটা যতটুকু ইম্পর্টেন্ট তার থেকে 2 গুণ 3 গুণ এমনকি 10 গুণ বেশি ইম্পর্টেন্ট হলো ম্যানেজমেন্ট। হার্ট ফেলিওর থেকে যদি একটা কোশ্চেনও আসে, ওইটার 90% চান্স আছে আসবে ম্যানেজমেন্ট থেকে। এইটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সো এখন আবার মেন কনসেন্ট্রেশন দিয়ে জাস্ট 10 মিনিটস এই কনসেন্ট্রেশনটা আমি একটু আবার চাচ্ছি। ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, অ্যাকিউট হার্ট ফেলিওর অ্যান্ড ক্রনিক হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট। একটা পেশেন্ট আসলো ইমার্জেন্সিতে, শ্বাস নিতে পারতেছে না, প্রিভিয়াস হিস্ট্রি অফ এমআই ওর হার্ট ফেলিওর, সো এইটার একটা ম্যানেজমেন্ট। আর ক্রনিক ম্যানেজমেন্ট সেটা হলো আমার চেম্বারে একজন আসলো বা হসপিটালে ভর্তি আছে, তাকে ডিসচার্জের সময় ম্যানেজমেন্ট। 2 রকম ম্যানেজমেন্ট হতে পারে। অ্যাকিউট হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট থেকে আমাদের 2টা জিনিস জানা লাগবে। সেটা যদি একটা অ্যাকিউট পেশেন্ট আসে, সাথে সাথে আমরা আইভি ডায়াবেটিক্স দিয়ে দিব। এটা আমরা সবাই জানি, ফ্রুসেমাইড দিব, ল্যাসিক্স দিব, এটা আমরা সবাই জানি। হার্ট ফেলিওরের প্রবলেম আসছে, আগে ফ্রুসেমাইড দিয়ে নিলাম, এইটা শেষ। কিন্তু আমাদের এমআরসিপিতে পড়ার জন্য আরেকটা জিনিস লাগবে, যে একটা পেশেন্ট আসলো অ্যাকিউট হার্ট ফেলিওরের সিমটম নিয়ে, এটা পার্ট 1 আসতে পারে, পার্ট 2 তে আসতে পারে, খুব জানা দরকার। অ্যাকিউট হার্ট ফেলিওর নিয়ে এবং তার এবিজির যে রিপোর্ট আসছে, সেটাতে দেখা গেল তার সিভিয়ার ডিজনিয়া হচ্ছে এবং অনেকক্ষণ ধরে এই ডিজনিয়াটা হচ্ছে, এবং এবিজি করে দেখা গেল তার এসিডিমিয়া বা কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হচ্ছে, পিএইচ কম অর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি। তখন আমার ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি? তখন আইভি ডায়াবেটিক্স অপশনে থাকবে না, যেটি অনেকগুলো ম্যানেজমেন্ট থাকবে, কিন্তু যেটা মেন হবে সেটা হলো আমাদের নন ইনভেসিভ ভেন্টিলেশন করতে হবে। ফার্স্ট স্টার ট্রিটমেন্ট নন ইনভেসিভ এনআইভি। এই অ্যাকিউট হার্ট ফেলিওর ইন কেস অফ ইমার্জেন্সি, এই 2টা এমআরসিপির জন্য এনাফ। যেটা মেন আমাদের প্রবলেমগুলো হয় এবং কোশ্চেন তারা ঘুরে ঘুরে করতে পছন্দ করে, সেটা হলো ক্রনিক ম্যানেজমেন্ট। ক্রনিক ম্যানেজমেন্টে বিভিন্ন রকম ভাবে, কোনটা আগে, কোনটা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, কাকে কোনটা দিব, এটার জন্য আমাদের মেন একটা ইম্পর্টেন্ট ইস্যু ক্রনিক ম্যানেজমেন্ট। সো ক্রনিক ম্যানেজমেন্টটা আমাদের শেখার জন্য সবার আগে যেটা করতে হবে, একটা খুব ওদের পছন্দের কোশ্চেন, যেটা ইমপ্রুভ মর্টালিটি অর হসপিটাল স্টে, অ্যাডমিশন, এগুলো নিয়ে ওরা খুব কোশ্চেন করতে পছন্দ করে। সো 4টা মেডিকেশন আছে, অ্যাকচুয়ালি 5টা, আরেকটা পরে যোগ হয়েছে, এটা পরে বলতেছি। এই মেডিকেশন গুলো আমাদের ইমপ্রুভ মর্টালিটি করে ইন পেশেন্ট অফ ক্রনিক হার্ট ফেল। কিরকম? আপনি একটা চেম্বারে আছেন, এমন সময় একজন ভদ্রলোক আসলেন, চাচা আসলেন পুরো হার্ট ফেলিওরের সিমটম নিয়ে। আপনি ইকোকার্ডিওগ্রাম করতে দিচ্ছেন, তার এমআই হিস্ট্রি ছিল না, সো 6 সপ্তাহ আগে ইকো করতে দিচ্ছেন, ইকো রিপোর্ট নিয়ে আসছে, আইসা বলতেছে যে ভাতিজা ওর ভাতিজি, আমার তো হার্ট ফেলিওর। কেমনে বুঝলাম? যে আপনার ইজেকশন ফ্র্যাকশন 40-এর নিচে চলে গেছে। তো চাচা আপনার তো যাচ্ছেন, বা 50-এর নিচে চলে গেছেন, তার সিমটম আছে এগুলো। চাচা আপনি তো যাচ্ছেন, আপনার তো হার্ট ফেলিওর। এখন কি করবো চাচা? চাচা আপনার, এখন তো চাচা কান্নাকাটি শুরু করে দিচ্ছে, কারণ সে তো যাচ্ছে মারা, কারণ তার হার্ট ফেলিওর। তো এই ক্ষেত্রে এখন আমার কিছু তাকে বলার আছে, যে চাচা ঠিক আছে, আপনার হার্ট ফেলিওর হয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। এখন যেটা আপনি করেন সেটা হলো, আমি আপনাকে কিছু মেডিকেশন দিব, যেটা আপনার হসপিটালের অ্যাডমিশনটা আপনাকে, আপনার হার্টটাকে ভালো রাখবে, অনেক দিন ভালো রাখবে, যদি আপনি নিয়মিত ওষুধগুলো খান। ঠিক আছে? সো এইটার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হলো এই ওষুধগুলো রেগুলার খেতে হবে। তাহলে কি কি ওষুধ আছে? এই 4টা ওষুধ আমার মনে রাখতে হবে, একদম হার্ট ফেলিওরের 4টা ওষুধ। এসি ইনহিবিটর, বিটা ব্লকার, থার্ড মিনারেলোকর্টিকয়েড, রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যেটা আমরা স্পাইরোনোলেকটন জানি, এখন এটাকে আমরা বলার জন্য এমআরএ বলবো বা স্পাইরোনোলেকটন। ফোর্থ হাইড্রোলাজিন অ্যান্ড নাইট্রিন। এইটা আপনার চাচা আপনার হার্টটাকে ভালো রাখবে আপনি এই ওষুধগুলো খেলে। এইটা আমার একটা মনে রাখার বিষয়, এই 4টা ওষুধ। আচ্ছা, এখন আমরা দিব, এখন একটা কোশ্চেন আমি একটু বলার জন্য আউট অফ টপিকস, সেটা হলো আমরা এমআরসিপি তে কোশ্চেন পড়ি, যে আমরা জানি হার্ট ফেলিয়ার ট্রিটমেন্ট কি, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট এসি ইনহিবিটর, বিটা ব্লকার। একটা পেশেন্ট আসছে, আমরা ফার্স্ট ওষুধ দিব কি, এসি ইনহিবিটর, বিটা ব্লকার। এটা আমাদের হার্ট ফেলিয়ারের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। আমরা নাইস গাইডলাইনটা পড়বো। সো নাইস গাইডলাইনটা যেটা আমাদেরকে এখানে বলছে, যে ফার্স্ট লাইন যে ট্রিটমেন্ট সেটা হলো এই যে এটা, এসি ইনহিবিটর
অ্যান্ড বিটা ব্লকার। একটা পেশেন্ট আসছে হার্ট ফেলিওরের পেশেন্ট, ফার্স্ট ট্রিটমেন্ট এসি ইনহিবিটর বিটা ব্লকার। আমি বারবার বলার কারণ হলো যেন এটা ব্রেনে ঢুকে যায়, যা এসি ইনহিবিটর বিটা ব্লকার এই দুইটা আমার হলো মেন ট্রিটমেন্ট। সো এখন কোশ্চেন হলে দেখেন এমআরসিপিতে আমরা জানি হার্ট ফেলিওরের পেশেন্ট এসি ইনহিবিটর অ্যান্ড বিটা ব্লকার দিচ্ছি। আচ্ছা, সেকেন্ড যদি হয়, আমি আসতেছি, সরি এটা একটু পরে বলতেছি। সেকেন্ড, এই এসি ইনহিবিটর এবং বিটা ব্লকারে তার সিমটম ইমপ্রুভ করতেছে না, তাহলে আমরা কি করব? তখন আমরা তাকে সেকেন্ড একটা মেডিসিন যোগ করব, সেটা হলো স্পাইরোনোল্যাক্টোন। সো এসি ইনহিবিটর বিটা ব্লকার দিলাম, যদি এরপরেও না কাজ করে আমাদের সেকেন্ড লাইনে সেটা হলো স্পাইরোনোল্যাক্টোন। এই দুইটা ওষুধ আমাদের, এই তিনটা ওষুধ তাকে চালায় যেতে হবে। এই তিনটা ওষুধ যদি আমরা তখনও তার সিমটমটা ইমপ্রুভ না করে, তাহলে কি আমাদের থার্ড লাইনে যেতে হবে, এবং থার্ড লাইনে অলওয়েজ সিক স্পেশালিস্ট রিঅ্যাসেসমেন্ট। এটা কিন্তু অনেক সময় কোশ্চেন আসে, যেটা আমরা খুব কমন একটা জিনিস, আমরা ওষুধের নাম মনে রাখতে রাখতে এটা আমরা ভুলে যাই। সেটা হলো সিক স্পেশালিস্ট রিঅ্যাসেসমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, এই পার্টটাকে মাথায় রাখতে হবে, যদি আমাদের এই ফার্স্ট এইগুলোতে কাজ না করে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এই সি ইনহিবিটর, বিটা ব্লকার অর স্পাইরোনোলেক্টন, সরি অর মিনস অ্যাড, তিনটা যদি কাজ না করে তখন গিয়ে আমরা স্পেশাল রিঅ্যাসেসমেন্ট করব। আচ্ছা, এখন আমি আসতেছি স্পেশাল মানে আমাদের থার্ড লাইন যে মেডিকেশনটা, এটা খুব একটু ইম্পর্টেন্ট এবং একটু ভ্যাজাইল। এটা বলার আগে একটা জাস্ট আমি একটা মানে আমার একটা ইনফরমেশন শেয়ার করি। সেটা হলো যে আমরা কোশ্চেন, আমরা অলওয়েজ এমআরসিপি তে পড়ি যে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি এসি ইনহিবিটর এন্ড বিটা ব্লকার দিলাম, না হলেও তখন আমরা দিলাম কি এমআরএ। কিন্তু পরীক্ষায় কোশ্চেন এত সরাসরি ইজিলি এটা না আসতে পারে। পরীক্ষা এটাও আসতে পারে যে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি দিবা, এরপরে কোনটা দিবে, এরপরে কোনটা, এইটা। কিন্তু এছাড়া আরেকটা একটু ডিফারেন্ট, যদি একটু কোশ্চেনটা ক্রিটিক্যাল করতে চায়, এবং ইদানিং কালে এটা তা হচ্ছে, পার্ট টু তে আগে হতো, এখন পার্ট ওয়ানও সেম হচ্ছে। সেটা হলো আপনার একটা পেশেন্ট আসছে হার্ট ফেলিওরে, এবং সে মেডিসিন খাচ্ছে এসি ইনহিবিটর এন্ড আমার স্পাইনোলেক্টিভ। এখন সে তারপর কোশ্চেন আসছিল, আমাদের এখনকার কোশ্চেন হলো সে এখন কি ডেভেলপ করতে পারে, কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এক নাম্বার কোশ্চেন হতে পারে। সেকেন্ড কোশ্চেন হতে পারে আমরা কি ব্লাড টেস্ট করব তার এখনকার কন্ডিশনের জন্য, যে প্যালপিটেশন নিয়ে আসছে, আরো তার সিমটম কন্ডিশন খারাপ হয়েছে, কি ব্লাড টেস্টটা করব, এইটা একটা কোশ্চেন আসতে পারে। এবং ব্লাড টেস্টে সরাসরি বলে দিতে পারে তুমি ইলেকট্রোলাইট করলে ইলেকট্রোলাইটে তুমি কি এক্সপেক্ট করবে। এরকম ভাবে এই একটা টপিকসে এরকম 3 থেকে 4 রকম ভাবে কোশ্চেন আসতে পারে। সেটা হলো এবং আমরা জানি এটা, আমরা তাকে এসি ইনহিবিটর দিচ্ছি এবং মিনারেল কর্টিকয়েডস দিচ্ছি। এসি ইনহিবিটর একটা ওয়ান অফ দ্য সাইড এফেক্ট হলো হাইপারক্যালেমিয়া, মিনারেল কর্টিকয়েডস এর ওয়ান অফ দ্য সাইড এফেক্ট হলো এসি ইনহিবিটর একটা ফার্স্ট, যেটা আমাদের আমাদের অ্যালডোস্টেরনের কাজ হলো পটাশিয়ামকে বের করে দেওয়া। সো অ্যালডোস্টেরন যেহেতু পটাশিয়ামটাকে বের করে দিতে পারতেছে না, সো তাহলে এটা আমাদের এটা হাইপারক্যালেমিয়া করবে। সো স্পাইনোলেক্টনের সেম কাজ, সেটা হলো পটাশিয়াম স্পেয়ারিং মেডিসিন। সো ওইটাও আমাদের পটাশিয়ামকে বাড়ায় দিচ্ছে। সো দুইটা ড্রাগ যখন এট এ টাইম কাজ করবে তখন পটাশিয়ামটাকে সাথে সাথে ও বাড়ায় দিবে। সো তখন আমার যে ট্রিটমেন্ট মানে আমরা পাবো সেটা হলো আমরা হাইপার ক্যালেমিয়া। সো এটা আইদার ইসিজি চেঞ্জ কি আসতে পারে, ওর ইলেকট্রোলাইট চেঞ্জ কি আসতে পারে, বা কি ব্লাড টেস্ট করবে ইলেকট্রোলাইট। সো একই টপিক্সের উপর একই জিনিস, কিন্তু কোশ্চেন বিভিন্ন ডিফারেন্ট ভাবে হইতে পারে। এটাই হলো এমআরসিপি, যেটা আমাদের জন্য এখন বেশি কঠিন লাগে। আমরা পারি, আমরা টপিক্সটা জানি। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল পার্ট টুতে, আমি টপিক্সটা জানি, আমি জানি এরকম আসছে, এরকম একটা কোশ্চেন আসছে, এবং আমি জানি যে এর ট্রিটমেন্ট এইটা, কিন্তু আমি পরে যখন জিজ্ঞেস করতেছি যে কোশ্চেনটা, ওইটাই পারতেছিলাম না। এটাই হলো একটা এক্সাম্পল দিয়ে বলা বোঝানোর জন্য, যে সেটা হলো, সরি এখানে আমি হাইপোক্যালেমিয়া লিখছি, এটা আসলে হাইপোক্যালেমিয়া হবে না, এটা হাইপারক্যালেমিয়া হবে, সরি। আচ্ছা, এখন আসেন, এখন যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের এই ফোর্থ, সরি থার্ড লাইন ম্যানেজমেন্ট। এসি ইনহিবিটর দিলাম, তারপর বিটা ব্লকার দিলাম, সিমটম ইমপ্রুভ হয়নি ওই চাচা। তারপর অ্যালডোস্টেরন দিলাম, না আমার এখনো সিমটম ইমপ্রুভ হয়নি। তখনই আমার স্পেশাল যে আমার কার্ডিওলজিস্টের কাছে তাকে সেন্ড করতে হবে, এবং আমার একটা মেডিসিন তাকে স্টার্ট করে দিতে হবে। এখন আমি কোন মেডিসিন স্টার্ট করব? এখানে 3টা গ্রুপ আছে। 3টা গ্রুপের মধ্যে আমি একটু বলতেছি, একটু মেন কনসেন্ট্রেশন এখানে দেন, মেন কনসেন্ট্রেশন এখানে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। 3টা গ্রুপের মধ্যে ফার্স্ট গ্রুপ হলো আপনার এসি ইনহিবিটরটাকে আমরা বন্ধ করে দিব। এসি ইনহিবিটরটাকে বন্ধ করে এটা রিপ্লেস করব নতুন আরেকটা ড্রাগ দিয়ে, সেটা হলো সাকুবিট্রল অ্যান্ড ভ্যালসার্ট। এটা একটা গ্রুপ হইতে পারে। সেকেন্ড গ্রুপ হইতে পারে আমরা কোন ওই 3টা মেডিকেশন চলবেই, আমরা
আরেকটা নতুন মেডিসিন চালু করবো, সেটা হলো ইভাব্রাডিন। থার্ড একটা গ্রুপ হইতে পারে, যেটা হলো আপনার হাইড্রালাজিন এবং নাইট্রাইট, এই দুইটা ওষুধ আবার তাকে অ্যাড করবো। এখন প্রতিটা গ্রুপের মধ্যে একটা কথা আছে। প্রতিটা গ্রুপের মধ্যে একটা কথা হলো, যেই এসি ইনহিবিটরটাকে আমরা অফ করতেছি, ওর পরিবর্তে দিচ্ছি আমরা সেকোবিট্রল আর ভ্যালসার্ট্রন। এইটা আমরা তখনই দিব যখন তার ইজেকশন ফ্র্যাকশন 35-এর নিচে চলে আসবে। ইজেকশন ফ্র্যাকশন 35, কারণ এই মেডিসিনগুলো আমরা একদম রিজার্ভ রাখি যখন একদম সিভিয়ার কন্ডিশন হয়, 20, 25, 30 অর 10, 15। খুব খারাপ পেশেন্টদের জন্য আমরা এই এই ওষুধগুলো রিজার্ভ করে রাখি। এছাড়া আমরা ওই তিনটাতেই আমরা চেষ্টা করি ট্রিটমেন্ট করার জন্য। তো ফার্স্ট গ্রুপটা কি, এসি ইনহিবিটর বন্ধ করে দিয়ে এআরবি, যেটা ভ্যালসার্টন, আর একটা সোকোবিট্রল দিই, এবং ওইটার সাথে তার ইজেকশন ফ্র্যাকশন 35-এর নিচে থাকতে হবে। তো সোকোবিট্রল জিনিসটা কি? সোকোবিট্রল একটা মেডিসিন, সেটা হলো নেপ্রোলাইসিন ইনহিবিটর। নেপ্রোলাইসিনটার কাজটা হলো এই বিএনপিটাকে ভেঙে দেয়। সো আমরা বিএনপি কে ভাঙতে দিব না, কারণ বিএনপি আমার বডিটাকে হেল্প করতেছে ব্লাডটাকে আউট করে দেওয়ার জন্য, কারণ আমার হার্টকে হেল্প করতেছে। সো আমরা এই সোকোবিট্রলের কাজটাই হলো যেন আমরা ওই বিএনপিটাকে ভাঙতে না দিই। এটা হলো সোকোবিট্রলের কাজ। আর ভ্যালসার্টেন অ্যাজ ইউজুয়াল এসি ইনহিবিটরের সাথে দিচ্ছি। এবং ইজেকশন ফ্র্যাকশন অফকোর্স 35-এর নিচে হতো এই থার্ড লাইনের। সেকেন্ড, এটা হলো একটা গ্রুপ, এটা মনে রাখা দরকার যে 35-এর নিচে আসতে আমাদের কোশ্চেন আসবে যে একটা পেশেন্ট আসলো, এরকম এসি ইনহিবিটর আছে, বিবিএ আছে, এবং স্পাইরোনোলেক্টন আছে। তাকে এখন তার সিমটম, তার ইকোকার্ডিওগ্রাম, রিসেন্ট ইকোকার্ডিওগ্রাম করে দেখছে ইজেকশন ফ্র্যাকশন 28, 28। সো তাকে এখন তুমি কি ওষুধ দিবে? তো আমি তাকে, এই অপশন অনেকগুলো থাকবে, যে আমি এসি ইনহিবিটরের ডোজ বাড়াই দিব, বিবি বন্ধ করে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব, অনেকগুলো। তখন আমরা বলবো যে না, আমাদের অপশন থাকবে সোকোবিট্রল আর ভেলসার্টন, যদি ইজেকশন ফ্র্যাকশন 35-এর নিচে, যেহেতু বলে দিস। বা আরেকটা যদি অপশন থাকে যেটা আমরা দিতে পারি, সেটা হলো ইভাব্রাডিন। ইভাব্রাডিনটা আবার একটু 35-এর নিচে তো আসতেই হবে, সাথে আরেকটা কাজ আছে, সেটা হলো গিয়ে হার্ট রেট 75-এর উপরে থাকতে হবে। হার্ট রেট 75-এর উপরে কেন? কারণ ইভাব্রাডিনটা কাজ করে আমাদের এসএন নোডের উপর। এসএন নোডের যেই আমাদের একটা রিসেপ্টর আছে, ফানি চ্যানেল 1F, IF। সো ওইটার উপর কাজ করে। সো এইটা যদি এমনি আমাদের হার্ট রেট 75-এর নিচে হয়, এবং আমি বিটা ব্লকার দিচ্ছি, তাতেও আবার 60 হয়ে যাচ্ছে, তারপর যদি আরেকটা মেডিসিন দিই যেটা আমার আবার এসএন নোডকে কমায় দিচ্ছে, তাহলে আমার হার্ট রেট অনেক কম চলে আসবে, যেটা আমি চাচ্ছি না। সো ইভাব্রাডিনটা তাই তখনই দিব, কারণ এটা যেহেতু অ্যাসানোডের উপর কাজ করে ইভাব্রাডিন, তাই আমরা এটা 75-এর উপর আমাদের হার্ট রেট হইতে হবে এবং সাইনাস রিদম হইতে হবে। না হলে সাইনাস রিদম না হইলেও এটা আমার ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ফিব্রিলেশন, যেটা খুব খারাপ দিকে আবার চলে যেতে পারে। এবং অ্যাজ ইউজুয়াল ইজেকশন ফ্র্যাকশন 35-এর নিচে থাকতে হবে। এই দুইটা জিনিস একটু কনফিউশন আছে। তো আমি চেষ্টা করছি যতটুকু বোঝানোর জন্য। আপনারা যদি মেকানিজমটা বুঝেন, তাহলে বুঝতে পারবেন যে আমার থার্ড লাইন ট্রিটমেন্ট কি। ফার্স্ট লাইন এসি ইনহিবিটর বিবি, আমি তো আবার রিক্যাপ করতেছি। সেকেন্ড লাইন আমি স্পাইরোনোলেক্টন দিলাম। থার্ড লাইন এটা হলো এসি ইনহিবিটর, পরিবর্তে আমরা এআরবি আর সোকোবিট্রল অ্যাড করতে পারি, অথবা ওই তিনটা ওষুধ থাকবেই, আমরা ইভাব্রাডিন অ্যাড করতে পারি। বা আরেকটা বিষয়, যদি আমাদের অপশনে থাকে পেশেন্ট অ্যাফ্রোক্যারিবিয়ান, তখন আমাদের ফার্স্ট চয়েস হয়ে যাবে হাইড্রালাজিন অ্যান্ড নাইট্রেট। সো একটা যদি ব্ল্যাক পিপল হয়ে থাকে এবং তার হার্ট ফেলিওর হয়ে থাকে, তখন আমাদের ফার্স্ট চয়েস হয়ে যাবে হাইড্রোলাজিন অ্যান্ড নাইট্রেট। সো কোশ্চেন আমরা জানি, সো একটু ডিফারেন্ট হইলে যেন আমরা অ্যান্সার করতে পারি, এটা একটু খেয়াল রাখতে হবে। ইনফরমেশন নিয়ে গেলেই হবে না, ওটা অ্যান্সার, এটা আমাদের ইমপ্লিমেন্টও করতে হবে পরীক্ষার খাতাতে। আরেকটা কোশ্চেন যেটা হলো আপনার খুবই, সেটা হলো হার্ট ফেলিওর উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি হয়, তখন আমরা কি করব? এটা আমরা সবাই জানি, তখন ট্রিটমেন্ট হবে ডিজক্সি। এটা হলো টু ইমপ্রুভ দ্য সিমটম, এবং সিমটম অফ হার্ট ফেলিওর অ্যান্ড অ্যাট্রিয়াল ফিব্রিলেশন দুইটার জন্য এটা কাজ করে ডিজক্সি। সো এটা হলো আমাদের থার্ড লাইন ট্রিটমেন্ট। বাট রিসেন্টলি, এবং কোশ্চেনও এটা আসতেছে, একটা খুব ইম্পর্টেন্ট একটা মেডিকেশন, যেটা হলো SGLT2 ইনহিবিটর, যেটা আমরা ডায়াবেটিসের জন্য ইউজ করি। এম্পাগ্লিফাজোন, যেটা এম্পাগ্লিফাজিন, বিভিন্ন রকম গ্লিফাজিন যেটা আছে, এই মেডিকেশনটা এখন হার্ট ফেলিওরের জন্য এখন আমাদের এই থার্ড লাইনে খুব হয়ে গেছে। এমনকি এটা সোকোবিট্রল, ভ্যালসার্টন বা ইভাব্রাডিনের থেকেও বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে। কিভাবে দিচ্ছে? যদি একটা পেশেন্ট আসে, তাহলে পেশেন্ট আসলে আমাদের আবার ওই এসি ইনহিবিটর, এআরবি দিয়ে কাজ হচ্ছে না, এমআরএ দিয়ে কাজ হচ্ছে না, বিবিএ একসাথে দিলেও কাজ হচ্ছে না, তখন আমরা কি করব?
তখন পরের অপশন যদি বলে এগুলো দিয়েও কাজ হচ্ছে না, তখন আমরা এম্পাগ্লিফাজন দিব। অথবা কোশ্চেন আসছে আমাদের, একটা পেশেন্ট আসলো সোকোভেট্রল খাচ্ছে, বিটা ব্লকার খাচ্ছে এবং এমআরএ খাচ্ছে। পেশেন্ট ওষুধগুলো টলারেট করতে পারতেছে, বাট সিমটম ইমপ্রুভ হয় নাই। তাহলে আমরা কি মেডিকেশন দিই? সেটা হলো এম্পাগ্লিফ্লোজিন, এএসজিএলটি টু। এটা এটা আপনার কাজটা করে কি, আপনি এটা ডায়ালিসিস করে দিচ্ছেন, তাই এটা আমার পানিটাকে কমায় দিচ্ছে, তাই হার্টের আফটার লোডটাও কমায় দিচ্ছে। যদি আমি একটু একটু এক্সপ্লেন করি তাহলে মাথায় থাকবে। এটা আমাদের কার্ডিয়াক যে রিমডেলিং হয়, যেহেতু আমার হার্ট ফেল, হার্ট ঠিক মতো কাজ করতে পারতেছে না, তাই হার্টের ভিতর বিভিন্ন চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। তো ওইটাকে প্রিভেন্ট করতেছে এই এম্পা গ্লিফাজ। ওকে। একটা আরেকটু একটু জাস্ট একটা কোশ্চেন এখন একটু আমরা কি বললাম, এইটা নিয়ে কি কারো কোনো যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি। সেটা হলো আমাদের যেটা কোশ্চেন ম্যানেজমেন্ট, যে আমাদের কিভাবে এই কোশ্চেন গুলো আসে একটু যদি দেখি তাহলে আমাদের কনফিউশন গুলো, যেটা আমি বললাম অনেক নলেজ দিয়ে দিছি, এখন কনফিউশন একটু দূর করি। সেটা হলো কি, 74 years old woman present to her GP. জিপিতে আসছে উইথ ব্রেথলেস অ্যান্ড লেগ সোয়েল, অফকোর্স সিমটম অফ হার্ট ফেলিয়ার, ইজেকশন ফ্র্যাকশন 33, তার রিমোটেড আর্থ্রাইটিস আছে, ডায়াবেটিস মেলাইটিস আছে। হার মেডিকেশন বিজোপ্রোলোল খাচ্ছে, লিসোনোপ্রিল এসি ইনহিবিটর খাচ্ছে, অ্যান্ড অলসো ফ্রুসেমাইড। ফ্রুসেমাইডও সে সাথে সাথে খাচ্ছে। তার ডায়াবেটিসের জন্য সে মেটফর্মিন খাচ্ছেন, প্যারাসিটামল খাচ্ছেন তার আর্থ্রাইটিসের জন্য। হ্যাজ অল দ্য সিমটমস অফ হার্ট ফেলিয়ার, ঠিক আছে, তার হার্ট ফেলিয়ার হয়েছে। এখন আমরা কি করব, তার ইলেকট্রোলাইট দেখলাম, সোডিয়াম গুড, পটাশিয়াম গুড, বাইকার্বনেট ঠিক আছে, ইউরিয়াও ঠিক আছে, ক্রিয়েটিনিন ঠিক আছে। তাহলে এখন আমরা যেহেতু সিমটম আছে, তাহলে তার এখন আমরা কি ওষুধ অ্যাড করব? এসি ইনহিবিটর শেষ, বিবি শেষ, বিটা ব্লকার। সো আমাদের সেকেন্ড লাইন কি? অফকোর্স এখানে অ্যামলোডিপিন থাকবে, স্পাইনোলেকট্রন, ডিওক্সিন, ইভাব্রাডিন, অ্যামলোডিপিন। না, আমরা ট্রিটমেন্ট হবে না আমাদের আমাদের স্পাইনোলেকট্রন। সেটা হলো আমাদের অ্যান্সার, স্পাইনোলেকট্রন। সেম এরকম আরেকটা কোশ্চেন আছে, যেটা এমআরসিপি 2018-তে আসছিল। আমি আমার লেকচারটা তৈরি করছি মেইনলি নোটস থেকে, ওইটা থেকে। In a patient with significant heart failure on maximal medical therapy, ও মেডিকেল থেরাপিতে আছে র্যামিপ্রিল, ফ্রুসেমাইড, বিসোপ্রোলোল, স্পাইরোনলেকটন, এটা তিনটাই চলে আসছে। ডিসপাইট দে হ্যাভ কন্টিনিউ টু ডিটোরেট হার ক্রাইটেরিয়া, বাট ক্রাইটেরিয়া ফর কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন আর নট অ্যাচিভ। এটা কি জিনিস এটা আমি একটু পরে বলতেছি। কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ অফ টু ইমপ্রুভ মর্টালিটি, মিনস দ্য সিমটমটাকে আমরা কিভাবে ট্যাকেল করব। সো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা বলছি, ফার্স্ট লাইন শেষ, র্যামিপ্রিল আর বিসোপ্রোলোল। স্পাইনোলেকটন সেকেন্ড লাইন শেষ, কাজ করে নাই। সো থার্ড লাইনে শুধু আমার থাকবেই আইদার সোকোবিট্রল অ্যাড করতে পারি এটা অফ করে, অ্যান্ড ভ্যালসারটান, অর ইভাব্রাডিন, অর গ্লিফ্লাজল। এটা আমরা ওইভাবে ম্যানেজ করতে পারি, ঠিক আছে। দেন আরেকটা কোশ্চেন আসছি, একটু আমরা ম্যানেজমেন্ট গুলো জেনে গেছি, এখন আরেকটু কোশ্চেন আসতে পারে যে একটা পেশেন্ট আসলো আমাদের ক্রনিক হার্ট ফেলিওর নিয়ে, সেই স্পাইরোনোলেকটন খাচ্ছে। সো তখন আমরা আসলে কিন্তু তার প্রবলেম হলো তার গাইনিকোমাস্টেমিয়া, কারণ স্পাইরোনোলেকটন এবং বিটা ব্লকার দুইটারই সাইড এফেক্ট গাইনিকোমাস্টেশিয়া, এটা ফার্মাকোলজিতে আছে। সো তার এই দুইটাই সে খাচ্ছে। সো তাহলে আমরা কি করবো, বিটা ব্লকার অফ করতে পারবো না। সো আমরা যেটা করতে হবে, সুইচ স্পাইরোনোলেকটন টু এপ্লেরেনন, এটা হলো অ্যান্সার। ওকে। আচ্ছা, আরেকটু ম্যানেজমেন্টে একটু যদি আসি, এটা হলো ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট শেষ। তারপর আমাদের সেকেন্ড যে ম্যানেজমেন্টগুলো আছে, সিমটোমেটিক ম্যানেজমেন্ট, যদি কারো হাইপারটেনশন থাকে আমরা হাইপারটেনশনের চিকিৎসা করব, কার্ডিয়াক টেম্পোনেট থাকলে, তারপর রেস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস এরকম থাকলে, এগুলো কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস সরি, এগুলো থাকলে আমরা ওগুলো ট্রিটমেন্ট করব। সো যেটা আমরা করতে পারি যে ভালভুলার হার্ট প্রবলেম থাকলে আমরা অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট করতে পারি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা তাকে ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর আছে, যেটা আমাদের ইজেকশন ফ্র্যাকশন কম এবং থাকলে এটা আমরা ইউজ করতে পারি। যেটা আরেকটা জিনিস সেটা হলো আমাদের ইম্পর্টেন্ট, সেটা হলো একটা ভ্যাকসিনেশন নিয়ে একটা কোশ্চেন আসে। সেটা হলো আমাদের কি কি ভ্যাকসিনেশন দিই, সেটা হলো আমরা ইয়ারলি, এটা একটু মনে রাখার জন্য আমি এটা করে, অ্যানুয়ালি আমরা ইনফ্লুয়েঞ্জা দিব এবং ওয়ান্স ওয়ানলি নিউমোকক্কাল ভ্যাকসিনটা দিব। ঠিক আছে, এটা কনফিউশন হয়ে যায়, কোশ্চেন আসে যে অ্যানুয়ালি কোনটা দিব আর নিউমোকক্কাল কোনটা দিব। এটা আরো কয়েকটা জায়গাতেই আমরা এই ভ্যাকসিনটা দিই, এর মধ্যে একটা হলো হার্ট ফেলিওর। এবং একটা পেশেন্ট আছে হাইপারটেনশন, পালমোনারি হাইপারটেনশন এবং আয়রন ডেফিসিয়েন্সি, যেটা আমি বললাম, এগুলো সিমটমটার জন্য আমার সিমটোমেটিক ম্যানেজমেন্টটা করতে হবে।
তার আগে এই হার্ট ফেলিওর ট্রিটমেন্টের আগে তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে কিনা সেটা দেখে তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ট্রিটমেন্ট দিতে হবে। কিছু কিছু মেডিকেশন আছে যেটা হলো আপনার হার্ট ফেলিওর আমরা ইউজ করতে পারবো। এর মধ্যে কি কি আছে? এনএসএইচ, পায়োগ্লিটাজল, আরেকটা সেন হলো নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ভেরাপামিন, ডিলটাইজার। এগুলো আমরা ইউজ করতে পারবো না। এগুলো ইউজ করলে আমার এক তো এনএসএইচ, তারপর ওই বিভিন্ন যে আরো যে ড্রাগস গুলো আছে যেগুলো আমাদের পানি ওয়াটার রিটেনশন করে, কর্টিকোস্টেরয়েড এর মধ্যে একটা, তাহলে আমাদের হার্টের উপর প্রেশার পড়বে। তো এটা আমরা ইউজ করতে পারবো না, একটা। দুই নাম্বার হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেটা আমাদের কার্ডিও সিলেক্টিভ, যেটা ভেরাপামিল আর ডিলটাইজেন, যেটা আমাদের এভি বা নোডের উপর কাজ করে, ওইটাও আমরা ইউজ করতে পারবো না এখানে। থায়াজোলিডাইনডিয়ন যেটা আছে আমাদের, পায়োগ্লিটাজন, এটা আমাদের একটা জিনিস, এটা আমরা হার্ট ফেলিওরে অ্যাভয়েড করব। কন্ট্রাইন্ডিকেশন কর্টিকোস্টেরয়েড এবং কিছু ড্রাগস আছে যেটা আপনার ফার্মাকোলজি এবং ক্লিনিক্যাল সায়েন্স বা অনকোলজিতে এটা আসবে, যে এগুলো আপনার ওই ড্রাগসগুলোর সাইড এফেক্ট কি কি, এগুলো আপনার হার্টে ইনভলভ করতেছে, হার্ট ফেলিওর করতেছে। ডক্সোরুবিসিন, তারপর ট্রাস্টেজুমাব, এগুলো ইউজ করা যাবে না। এটা এখানে ইউজ হবে, মানে কোশ্চেন হতে পারে, ফার্মাকোলজিতে কোশ্চেন হতে পারে। এগুলো সব আমি এমআরসিপির যে কোশ্চেন গুলো আসে সেগুলোর উপর করে করে বললাম। যেটা আমি আবার একটু রিক্যাপ করলাম সেটা হলো 4 পিলার বলি আমরা, এখন 6 পিলারও বলে অনেকে, ইভাব্রাডিনো গুলো অ্যাড করে। 4 পিলার যেগুলো আছে এসি ইনহিবিটর, বিটা ব্লকার ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন মিনারেলোকর্টিকয়েডস, এবং যেটা 4 পিলার হিসেবে ড্যাপাগ্লিফাজন আর এম্পাগ্লিফাজন রেকমেন্ড করে এখন ইজেকশন ফ্রিকশন, এটার জন্য। আর লাস্ট টপিক আমরা যেটা করবো সেটা হলো ওর্স প্রগনোসিস ইন হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরে কিছু পেশেন্ট আছে যে সে প্রগনোসিস এমনিই খারাপ, হার্ট ফেলিওর মানেই সে টুডে অর টুমরো মারা যাবে। আর তার মধ্যে এর মধ্যে থেকে সবচেয়ে ওয়ার্স প্রগনোসিস কি কি আছে, সেটা হলো যাদের বিএনপি ওর অ্যান্টিপ্রো বিএনপি, ওয়ান টাইপ অফ বিএনপি, আরো কার্ডিওসিলেক্টিভ। এই বিএনপিটা আপনার যদি হাই থাকে, ফার্স্টে যদি আমরা যে 400 বলছিলাম, ওটা 700, 800, 900, 1000 হয়। ওর পেশেন্টের অ্যানিমিয়া আছে, or পেশেন্টের হাইপোনাইট্রিমিয়াস, or ইনক্রিজ ইউরিক অ্যাসিড। এই কয়েকটা ক্ষেত্রে মনে রাখার জন্য, আমি আমি জানি না এটা কিভাবে মুখস্থ করতে হবে, বাট এই হাইপোনাইট্রিমিয়াটা কোশ্চেন আসছে তাই এটা আমি রেড করে দিছি। এই 4টা জিনিসের ক্ষেত্রে পেশেন্টের প্রগনোসিস ওর্স। হাইপোনাইট্রিমিয়ার ক্ষেত্রে একটু বলি কেন, কারণ হলো এটা ট্রিটমেন্ট করতে ম্যানেজমেন্টটা খারাপ, কারণ আমরা ফ্লুইড রেস্ট্রিকশন করতে হয়। আবার এটা আপনার প্রি লোড আফটার লোড আমরা যে ম্যানেজমেন্ট গুলো করতেছি, অ্যালডোস্টেরন যে এসি ইনহিবিটরের মাধ্যমে অ্যালডোস্টেরনকে ব্লক করে, এমনি আমরা হাইপোনাইট্রিমিয়া করার চেষ্টা করতেছি পেশেন্টের আগে থেকে হাইপোনাইট্রিমিয়া, সো ম্যানেজমেন্টও ডিফিকাল্ট হয়ে যায়। সো এইভাবে আমি এটা মনে রাখছি, ওর্স প্রগনোসিস, প্রগনোসিসের কয়েকটা কারণ। সো এইটাই আমাদের হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর আর অনেক কিছু আছে, বিএনপি বাড়ে কেন কমে কেন, এগুলো অনেক ইনফরমেশন আছে। আমার কাছে মনে হয় অত ইনফরমেশন আমরা মাথায় রাখতে পারবো না, যেটা একদম আমি এমআরসিপি 1 এবং 2 কে কেন্দ্রিক করে আমি ইনফরমেশন দিচ্ছি। কিছু কিছু ইনফরমেশন পার্ট 1-এর জন্য দরকার নেই, বাট আমার কাছে মনে হয়েছে দিয়ে দিলেন। একসাথে আমরা যদি পরেই কোরিলেট করি তাহলে আশা করি যে আমাদের এটা নলেজটা, কনসেপ্টটা ক্লিয়ার হবে। সো এই ছিল আমাদের হার্ট ফেলিওর। আমরা পড়লাম আজকে হার্ট ফেলিওরের কজ, তারপর সিমটমস অ্যান্ড ডায়াগনোসিস কিভাবে করতে হবে, দেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো ম্যানেজমেন্ট এবং নাইস, এই গাইডলাইনটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই গাইডলাইনের এই ছবিটা, এইটা থেকে কোশ্চেন আসে। দেন এটাই আমি ডিসক্রাইব করলাম এতক্ষণ। এইটাই আমাদের ম্যানেজমেন্টের সবচেয়ে এবং লাস্টে আমরা শেষ করলাম কিছু কোশ্চেন রিক্যাপ করে, অ্যান্ড আমাদের কি কি ড্রাগ আমরা হার্ট ফেলিওরে দিতে পারবো না, অ্যান্ড কোর্স প্রগনোসিস অফ হার্ট ফেলিওর। এটাই ছিল আমাদের হার্ট ফেলিওরের আজকের আলোচনা। সবাইকে থাকার জন্য ধন্যবাদ। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, অফকোর্স আমাদের গ্রুপ আছে জেনেসিস আউটলায়ার, এটাতে আপনারা জানাতে পারেন। যে কোনো সময় আমাদের কাছে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা জানাবেন, আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব অ্যান্সার দেওয়ার জন্য, বা কোনো কনফিউশন থাকলে ওটা ক্লিয়ার করার জন্য। থ্যাংক ইউ।